আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে বিজনেস কমিউনিকেশনের দ্বিতীয় লেকচার শুরু করব, যে কিভাবে পরীক্ষার মধ্যে অ্যান্সার শুরু করতে হবে, কিভাবে কম লেখে বেশি কিছু লেখার মতো বোঝানো যাবে, অল্প লেখে কিভাবে বেশি কিছু পেজ নেওয়া যাবে, অথবা কোনো একটা সেন্টেন্সের বর্ণনা লিখতে যায় যদি আমরা আটকে পড়ি, এটা থেকে পুনরুদ্ধার করার উপায় কিভাবে হয়, এই ধরনের বিভিন্ন কলাকৌশল আমি আমার এই লেকচারে শিখিয়ে দিব। তো ভিডিওটি যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলা আগে পেতে পারেন। ধরি পরীক্ষার মধ্যে প্রশ্ন আসছে 2 নং প্রশ্ন আসছে, এভাবে আসতে পারে, যেমন হোয়াট আর পারপোজ, উদ্দেশ্য অফ বিজনেস কমিউনিকেশনের উদ্দেশ্য কী, অথবা ডিসকাস, আলোচনা করো দ্য অবজেক্টিভ, উদ্দেশ্য অফ বিজনেস কমিউনিকেশনের উদ্দেশ্য আলোচনা করো। মনে করি এই একটা প্রশ্ন আসছে 2 নং প্রশ্ন থেকে, বি পার্ট বা সি পার্টে হোক। প্রথমে যে পার্ট অ্যান্সার করব সে পার্টটা অবশ্যই লিখে নিতে হবে। পার্ট এ হলে এ, পার্ট বি হলে বি, এটা লিখে দেব। তারপর অ্যান্সার টু দ্য কোশ্চেন নং, 2 হলে 2, 3 হলে 3, এভাবে যে কোনো প্রশ্ন শুরু করব। অ্যান্সার টু দ্য কোশ্চেন নং এখানে 2 ধরলাম। এখন বিজনেস কমিউনিকেশনের উদ্দেশ্য আসছে। এখন আমাদের বিজনেস কমিউনিকেশন সম্পর্কে অনেক প্রশ্ন আছে। বিজনেস কমিউনিকেশনের উদ্দেশ্য, সুবিধা, গুরুত্ব, প্রয়োজনীয়তা, অসুবিধা, পার্থক্য, বিজনেস কমিউনিকেশন সম্পর্কে অনেক প্রশ্ন আছে। এখন বি পার্টে আমাদের শিখতে হবে বিজনেস কমিউনিকেশন কি বা বলতে কি বোঝো। আমি যদি এই প্রশ্নটা বি পার্টে শিখে রাখি, তাহলে বিজনেস কমিউনিকেশন সম্পর্কে যে প্রশ্নটাই থাকুক না কেন আমাদের অ্যান্সার করতে সহজ হবে। আচ্ছা, এখন বিজনেস কমিউনিকেশনের যেহেতু অবজেক্টিভ আসছে, তাহলে আমরা কিভাবে শুরু করব? অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 2। এখন বিজনেস কমিউনিকেশনের যেহেতু উদ্দেশ্য আসছে, তাহলে আমাদের কিছু ভূমিকার জায়গায় কিছু লিখতে হবে। এখন ভূমিকার জন্য এক্সট্রা করে কোনো কিছু শেখার দরকার নাই। সেটা কিভাবে দিব? ওই যে বি পার্টে যে বিজনেস কমিউনিকেশন বলতে কি বুঝি, কই থেকে আসছে, কোন দেশ থেকে আসছে, কিভাবে আসছে, এই সম্পর্কে 2-4টা আমরা যদি সেন্টেন্স লিখে দিই, তাহলে আমাদের বিজনেস কমিউনিকেশনের ভূমিকার জায়গায় হয়ে যাবে। ভূমিকার জন্য আলাদা করে কোনো কিছু শিখতে হবে না। তারপর লিখব দেয়ার আর মেনি, অবজেক্টিভ হলে অবজেক্টিভ, অ্যাডভান্টেজ হলে অ্যাডভান্টেজ, মেরিটস হলে মেরিটস। যে কোনো বিষয়টার সম্পর্কে আমরা আলোচনা করব, এই কথাটা লিখব দেয়ার আর মেনি অবজেক্টিভ অফ বিজনেস কমিউনিকেশন। অনেকগুলা উদ্দেশ্য আছে ব্যবসায়িক যোগাযোগের। দ্য অবজেক্টিভ আর ডিসকাস বিলো, অবজেক্টিভগুলা নিচে আলোচনা করা হলো। এখন আমরা যেহেতু উদ্দেশ্য আলোচনা করব, তো উদ্দেশ্যের বেশ কিছু আমরা পয়েন্টগুলো আগে লিখে ফেলব। এখন 10-12টা বা 13-14টা যাই দেই, আসলে নাম্বারের উপর নির্ভর করব। যদি 4 নাম্বারের জন্য প্রশ্ন আসে, তাহলে 7-8টা, কেউ 10-12টা করেও পয়েন্ট দেয়। এখন বা 5-6 নাম্বারের জন্য যদি আসে, একইভাবে 12-13টা, 14-15টাও কেউ দিতে পারে পয়েন্ট। আসলেই সময়ের উপর নির্ভর করব যে কে কেমন স্পিরিটে করে লিখতে পারে। এখন যেহেতু বিজনেস কমিউনিকেশনের অবজেক্টিভ আসছে, তাহলে অবজেক্টিভের পয়েন্টগুলো আমরা প্রথমে লিখে ফেলব। এখন 10-12টা যাই পারি আমরা লিখে ফেলব। যখন এই পয়েন্টগুলো আমরা শিখে লিখে ফেলছি, তখন দেখি যে এই প্রশ্নের পয়েন্টগুলাই লিখে কিন্তু আমার 1 পৃষ্ঠা শেষ হয়ে গেছে। আমার দ্বারা কখনো চিন্তাও ছিল না আমি আমার মতন ছাত্র এই বিজনেস কমিউনিকেশন সাবজেক্টে যে একটা পৃষ্ঠাটাও অন্তত লিখতে পারবো কি না, এটা সন্দেহ ছিল। তো আমরা পয়েন্ট দিয়েই কিন্তু আমরা 1 পৃষ্ঠা লিখে ফেলছি। এখন ভালো যারা ছাত্র, নাম্বার ভালো বেশি পা, সেই ক্ষেত্রে তারা যে বিষয়টা অবলম্বন করে যে পয়েন্টগুলা আগে লেখার চেষ্টা করে, তার পরবর্তী পৃষ্ঠাতে পয়েন্টের বর্ণনা দেয়।
এখন ভালো ছাত্র যেটা করে যে অনেকগুলা পয়েন্ট লিখলো কিন্তু সময় সাপেক্ষে আলোচনা করলো কম। আমরাও তাদের মতোই অনুসরণ করব যে অনেকগুলাই পয়েন্ট এখানে দিব, কিন্তু যখন বর্ণনা করব সময়ের উপর নির্ভর করবে কতগুলা পয়েন্টের বর্ণনা দেওয়া যায়। তো যা পয়েন্ট দিব তার চেয়ে কিছু বর্ণনা কম করলেও অসুবিধা কিছু নেই। এখন আমরা আসি যে পয়েন্টগুলা লিখলাম, লিখে এক পৃষ্ঠা শেষ করছি। এখন কিভাবে আমরা বর্ণনা শুরু করব, এটাই একটা এখন বিষয়। এখন আমি গত লেকচারে আমি কিছু অটো বর্ণনা কিন্তু দেখিয়ে দিয়েছিলাম, তো আমরা সেগুলোও ব্যবহার করতে পারবো, অথবা এখানে আমাদের অধ্যায়ভিত্তিক আমার বইয়েতে অধ্যায়ভিত্তিক যে পয়েন্টগুলা বর্ণনা দেওয়া আছে, আমরা সেখান থেকেও ইজিলিভাবে বর্ণনাগুলোও শিখতে পারবো। তো এখন আমরা কিভাবে পয়েন্টের বর্ণনাটা অ্যান্সার করব। ধরলাম একটা পয়েন্ট ছিল ইজি কমিউনিকেশন সিস্টেম, সহজ যোগাযোগ পদ্ধতি। এটা আমরা পয়েন্ট, এখন এটার বর্ণনা লিখব। আমি আগেই বলছি বিভিন্ন টিপস শিখাই দিব। তো সেক্ষেত্রে অনেক স্টুডেন্টরা যেভাবে শুরু করে, কেউ এখান থেকে শুরু করে, কেউ এখান থেকে শুরু করে, কেউ বা এখান থেকে বর্ণনাটা লেখা শুরু করে। আসলে আমাদের সিস্টেমটা হলো এখান থেকে আমাদের লেখা উচিত। এখান থেকে লিখলে যেটা হয় যে সেটা হলো লেখার দেখতেও সুন্দর হবে, কম লেখাতে বেশি কিছু দেখা যাবে। যেমন আমি যদি এখান থেকে আমি প্রশ্নের উত্তরটা লেখা শুরু করি, এখান থেকে লেখা শুরু করার পরে দেখা গেল আমি এই পর্যন্ত এসে আমার শেষ হয়ে গেছে, আমি আর বেশি কিছু বর্ণনা লিখতে পারতাছি না। এখান থেকে আমি শুরু করছিলাম, এখান থেকে শুরু করে আমি এই পর্যন্ত এসেই শেষ করছি, আর বেশি কিছু বর্ণনা লিখতে পারিনি। কিন্তু আমি যদি এখান থেকে শুরু করি, এই জায়গায় থেকে যদি বর্ণনা শুরু করি, তাহলে যেটা হয় এখান থেকে দেওয়া শুরু করলাম, এখান থেকে দেওয়া শুরু করার পরে এই যে এখানে যতটুকু আমি লিখি নাই বাদ আছে, এই বাদ অংশটা যদি কোনোভাবে আমরা এই পর্যন্ত দিতে পারি, তাহলে দেখা গেল 2 লাইনের লেখাটা 3 লাইনের মতো দেখা গেল। তাতে করে আমাদের যেটা হলো যে কম কিছুতে বেশি কিছু দেখা গেল। আমাদের এই সিস্টেমটা অবলম্বন করতে হবে। এখন লেখার সৌন্দর্য বৃদ্ধি পাবে, কম কিছুতে বেশি কিছু দেখা যাবে। তো এখন আমরা এটা একটা বর্ণনা লিখলাম মনে করি। সেক্ষেত্রে যখন আমরা দ্বিতীয় পয়েন্ট আলোচনা করব, অর্থাৎ ইনক্রিজ ইফিসিয়েন্সি, দক্ষতা বৃদ্ধি, এই একটা পয়েন্ট। তখন আমরা যখন আমরা দ্বিতীয়টা পয়েন্ট লিখব, তখন মনে করি এটাই দ্বিতীয় পয়েন্ট আর কি। তখন এই যে এতটুকু শর্ট একটা লাইন আছে, আমরা পরবর্তীটা লিখতে পারি ইট ইজ এ নেক্সট আইটেম। ঠিক এই জায়গায় আমরা দিতে পারি ইট ইজ এ নেক্সট আইটেম। কোনো একটা পয়েন্টের শুরুতে লিখতে পারবো ইট ইজ এ ইম্পর্টেন্ট আইটেম। কোনো একটা পয়েন্টের শুরুতে দিতে পারবো ইট ইজ এ মেজর ইম্পর্টেন্ট আইটেম। কোনো একটা পয়েন্টের শুরুতে লিখতে পারবো ইট ইজ এ ইজি ইম্পর্টেন্ট আইটেম। মানে এগুলা আমাদের ছোটো শর্ট কিছু লাইন আছে যেগুলা পয়েন্টের শুরুতে বর্ণনার মধ্যে দেওয়া যায়। তাহলে ছোটো একটা লাইন ইজিলিতেই হয়ে যায়গুলো। আমাদের এই জিনিসটা অবলম্বন করতে হবে। আমার বইয়ে ওইভাবেই সাজানো গোছানো দেওয়া আছে, তো ওখান থেকে আমরা হেল্প পাবো। তারপর আসি, আমরা পরীক্ষার মধ্যে দেখা গেল অনেক সময় ভুলে যাই, অনেক কিছু শেখার জিনিসটা আমরা ভুলে যাই। যেটা হয় সেটা হলো যে অনেক সময় যে হয় ইংরেজিটা হলো ইজ। পরীক্ষার মধ্যে ইজ মানেই যে হয় মানেই যে ইজ, এই সহজ জিনিসটা অনেক সময় অনেক স্টুডেন্টের জন্য বা এরকম আরও কিছু বিষয় থাকে সহজে মনে থাকে না। পেটে আসে তো মুখে আসে না, মুখে আসে তো পেটে আসে না, এমন একটা অবস্থা হয়ে যায়। তখন সামনে বা পিছনের বন্ধুকেও সহজে বলতেও পারেন না যে দোস্ত এটা বইলা দে তো, তখন ওই দোস্ত বা বন্ধুবান্ধব আপনাকে শরম দিতে পারে। তো সেই শরম লজ্জা বই তাদেরকে জিজ্ঞাসা করেন না। তো এখন অনেক ছাত্ররা দেখা যায়
যেটা করে যে কিছু কিছু বানান এমনভাবে বানানটা লেখে সিগনেচারের মতো ওয়ার্ডটা লেখে লেখছি একখান স্যার তো বুঝবো না আমিও তো বুঝবো না স্যারও বুঝবো না, তাও নাম্বার দিয়ে দিতে পারে। তো আমাদের ওই সকল মিথ্যার আশ্রয় নেওয়ার দরকার নাই। তো এখন যেটা করব, অনেক সময় যদি আমরা সেন্টেন্সে যায় আটকে পড়ি, সেক্ষেত্রে যেটা উপায় হলো, যেমন পরীক্ষার মধ্যে আমরা যে লেখকই হই না কেন আমাদের বাংলা ভাষাটা কিছুটা চলে আসে। যেমন এই সেন্টেন্স লিখতে লিখতে আমাদের একটা কলম লিখতে হবে, কলমের ইংরেজিটা হলো পেন। কলমের ইংরেজিটা হলো পেন, ইংরেজিতে পেন শব্দটা লিখতে হবে, কিন্তু পেন শব্দটা মনে নাই, যে কলমের ইংরেজিটা হলো পেন, পেনটা মনে নাই। তো সেক্ষেত্রে যেটা করবো, আমরা পেন না লিখে কলম লিখবো, এইভাবে COLOM কলম। তাহলে এখানে আমরা পেন যেটা আমরা মনে ছিল না, ওইটা আমরা কলম লিখে চালিয়ে দিলাম। তো এরকম ক্ষেত্র বিশেষে পয়েন্টের বর্ণনার মধ্যে যদি কোনো সময় আমরা আটকে পড়ি, সেক্ষেত্রে এই সকল কিছু কৌশল অবলম্বন আমরা করতে পারি। আবার সবগুলা মেসেজের মতো কিন্তু লিখলে হবে না, ক্ষেত্র বিশেষে যে ওয়ার্ডটা খুব বানানটা কঠিন বা আপনার জন্য লিখলে এটা ভুল হবে, এরকম কিছু ওয়ার্ড বাংলা মেসেজের মতো বাংলিশ করে লিখতে পারি। আচ্ছা, তাতে কোনো খুব একটা অসুবিধার কারণ হবে না, সমস্যা হবে না, আমরা এই সকল কৌশল অবলম্বন করতে পারি। আরেকটা বিষয় হলো, আমরা যদি একটা উদ্দেশ্য জাতীয় প্রশ্ন শিখি, প্রশ্নের উত্তর শিখি, ওই অবজেক্টিভ দিয়েই আমরা ইচ্ছা করলে সুবিধা পয়েন্ট সহ বর্ণনা দিতে পারবো। সেই উত্তরটার মাধ্যমে আমরা গুরুত্ব বা ইম্পর্টেন্ট দিতে পারবো। ওই প্রশ্নটা দেয় আমরা ইচ্ছা করলে বৈশিষ্ট্য প্রশ্নে অ্যান্সার করতে পারবো, ক্যারেক্টারিস্টিক প্রকৃতি সম্পর্কে আমরা অ্যান্সার করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা একটা প্রশ্ন শিখলে, একটা যদি আমরা উদ্দেশ্য শিখি, সেই উদ্দেশ্য প্রশ্নটা যদি শিখি, যে কোনো উদ্দেশ্য আমাদের অ্যান্সার করতে পারবো, যে কোনো গুরুত্বটাও অ্যান্সার করতে পারবো, ইম্পর্টেন্ট, যে কোনো ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আমরা ওই প্রশ্নটা লিখতে পারবো। এইভাবে একটু চালাকি হতে হবে। যেমনটা হলো বিজনেস কমিউনিকেশনের আমরা অবজেক্টিভ শিখছি, এখন আসছে বিজনেস কমিউনিকেশনের ইম্পর্টেন্ট আসছে, তাহলে কী হবে সেটা লিখব। বিজনেস কমিউনিকেশনের অবজেক্টিভ যে জায়গায় শব্দটা অবজেক্টিভ কথাটা লেখা হয়েছে বর্ণনার মধ্যে, সেই অবজেক্টিভের জায়গায় ইম্পর্টেন্স শব্দটা লাগাই দিব বিভিন্ন জায়গায়। তাহলে আমাদের দেখা গেল উদ্দেশ্য যে প্রশ্নটা শিখলাম ওইটাই দেয় মূলত ইম্পর্টেন্স হয়ে গেল। বা এমনটাও হতে পারে বিজনেস কমিউনিকেশনের অ্যাডভান্টেজ আসছে, অর্থাৎ সুবিধা আসছে, বা মেরিটস আসছে, সুবিধা আসছে। তাহলে সে কীভাবে অ্যান্সার করব? আমি তো প্রশ্ন শিখছি বিজনেস কমিউনিকেশনের উদ্দেশ্য, ওইটা স্যার আমি প্রশ্নই শিখে নেই। তাহলে কীভাবে উপায় আছে? সেটা হলো, যেখানে আমরা বিজনেস কমিউনিকেশন অবজেক্টিভ শব্দটা লিখছি, অবজেক্টিভের জায়গায় জায়গায় আমার অ্যাডভান্টেজ শব্দটা আমি লাগাই দিব। তাহলে কী হয়ে যাবে? ওইটা অ্যাডভান্টেজ জাতীয় প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। এরকম আমাদের কিছু কৌশল অবলম্বন করতে হবে। এখন অনেক স্টুডেন্টরা বলতে পারে যে স্যার, যে এই প্রশ্নের পয়েন্টগুলো তো সব একই রকম হয়ে যাইতেছে, তো এটা কিভাবে এটা সিস্টেমে উত্তর লিখব? তো এখন অনেক ছাত্ররা মনে করে যে যে সবগুলা তো পয়েন্ট একই রকম হয়ে যাইতেছে, অন্যান্য প্রশ্নেও এই পয়েন্টগুলাই ব্যবহার হইতেছে, তাহলে এটা থেকে আমরা কিভাবে কেমন জানি হয়ে যাইতেছে বিষয়টা আসলে তা না। যেটা হলো, আমরা যে একটা প্রশ্নে যে পয়েন্টগুলো আমরা ব্যবহার করলাম, ঠিক আরেকটা প্রশ্নের মধ্যে এই পয়েন্টগুলোও যদি আসে, তাহলে কি করব? যেগুলো আগের বারে বাদ ছিল পয়েন্টগুলো দিতে, সেই পয়েন্টগুলো আমরা প্রথমেই ব্যবহার করব। তারপরে প্রথম যে প্রশ্নটা অ্যান্সার করছিলেন সেখান থেকে এলোমেলো যে পয়েন্টগুলো আছে, এই এলোমেলো পয়েন্টগুলো এখানে দেওয়ার চেষ্টা করবেন। ওইটাতে দিয়েছিলেন যে পয়েন্টটা 1 নাম্বার, আরেক প্রশ্নের মধ্যে এটা 5 নাম্বার দিলেন, বা ওইটাতে যেটা দিয়েছেন 2, এটাতে দিবেন ওই পয়েন্টটা 10 নাম্বারে দিবেন। তাহলেই দেখা যাবে যে একরকম হইলেও কোনো সমস্যা নাই, সব প্রশ্ন আসলে মূলত একই রকম। যে তা আমি পয়েন্টগুলা এলোমেলো করে, আগেরটার সাথে পরেরটা এলোমেলো করে আমরা পয়েন্টগুলা
দিয়ে বর্ণনা শুরু করতে পারি। তাহলে আমরা একটা যদি উদ্দেশ্য শিখি তাহলে ওই উদ্দেশ্য শিখলে ওইটা দিয়ে আমরা সুবিধা প্রশ্ন অ্যান্সার করতে পারতেছি, অ্যাডভান্টেজ, মেরিটস, ইম্পর্টেন্স বা এসেনশিয়াল যে কোনো প্রশ্নে অ্যান্সার করতে পারতেছি। আমাদের একটা অসুবিধা জাতীয় প্রশ্ন পয়েন্ট সহ বর্ণনা শিখতে হবে আমার বই থেকে। তাহলে যে কোনো ধরনের অসুবিধা জাতীয় যে সকল প্রশ্ন আছে প্রশ্ন ওইভাবে আমি অ্যান্সার করতে পারবো। তারপরে আমার বই থেকে একটা পার্থক্য শিখতে হবো। একটা পার্থক্য শিখলে যে কোনো অধ্যায়ের পার্থক্য ওই রকমভাবেই সেট আপ করে দিতে পারবেন। আমি সেইভাবে আমি বইটা লেখার চেষ্টা করছি। তো এখন একটা আমাদের শর্ত জাতীয় প্রশ্ন শিখতে হবে, যে শর্ত জাতীয় একটা প্রশ্ন শিখলে যে কোনো অধ্যায়ের শর্ত জাতীয় প্রশ্ন আমরা সহজভাবে অ্যান্সার করতে পারবো। ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে, কারো যদি উপকৃত হয়ে থাকেন আপনারা, তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং কি চ্যানেলটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন।